প্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি আয়োজন 7 দিনে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। মানুষের মৌলিক চাহিদার যে কয়েকটি উপাদান রয়েছে তার মধ্যে প্রধানতম হলো খাদ্য। নিরাপদ খাদ্য নিশ্চিত করা একটি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব, কিন্তু ভেজালের অভিযোগে অভিযুক্ত ফুটপাতের দোকান থেকে শুরু করে বড় বড় কোম্পানিগুলো, এমনকি গরুর দুধ, ডিম এগুলো সম্পর্কেও শঙ্কিত ভোক্তারা। শিশু খাদ্য ভেজালের বাইরে নয়, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক খাদ্য আদালত গঠন করা বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো ছাড়া তেমন কোনো উদ্যোগ দেখা দেয় না। বিসিটিআই এর বিরুদ্ধেও রয়েছে নানাবিধ অভিযোগ। আমরা এরকম নিরাপদ খাদ্যের নানা দিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয়টি হচ্ছে আমরা কি খাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল রৌফ মামুন। তিনি রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এবং আমাদের সাথে জুমে যুক্ত আছেন মাহবুব কবির মিলন। তিনি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। শুভ সন্ধ্যা এবং স্বাগত জানাই আজকের আলোচনায়। শুভ সন্ধ্যা, ধন্যবাদ। দর্শক, আজকের আলোচনায় পুরো সময়টি আপনারা আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানটি আপনারা নেক্সাস টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমেও যুক্ত হতে পারবেন, আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা আলোচনায় চলে যাব। শুরুতেই ইকবাল রৌফ মামুন, আপনার কাছ থেকে আমার জিজ্ঞাসা থাকবে এই যে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের মৌলিক অধিকার। আমরা বলছিলাম যে সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে বিষয়টি রয়েছে, কিন্তু আসলে আমরা কতটা পাচ্ছি নিরাপদ খাবারের বিষয়গুলো শুনবো। চট করে এক কথায় আপনার উত্তর দেওয়াটা কঠিন, কারণ আমরা আসলে আমাদের দেশের খাবারের যে সার্বিক অবস্থা সেটা বলার জন্য যে আমাদের ডাটা দরকার এবং সেটা সায়েন্টিফিক এভিডেন্স সহ, সেটা কিন্তু আমাদের নেই। সেটা নেই, তবে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র গবেষণার ফল পাওয়া যায়, দেখতে পাওয়া যায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা রিসার্চ অর্গানাইজেশনস যারা আছে, এরা কিছু কিছু স্যাম্পল নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের গবেষণার ফল আমরা দেখতে পেয়েছি। এবং সেক্ষেত্রে মানে যদি গবেষণার ফলের দিকে আমরা তাকাই, প্রতিটা গবেষণাতেই দেখা গিয়েছে যে হ্যাঁ, কিছু কিছু স্যাম্পল আমাদের অনিরাপদ। যে অনিরাপদ বলতে এটা ভেজালের চাইতে কন্টামিনেশনের কথা আমি বলছি। কিন্তু আপনি জানেন কিনা জানি না, আমার অভিজ্ঞতায় দেখা যায় যে সেখানে এই অনিরাপদ বা কন্টামিনেটেড স্যাম্পলের পার্সেন্ট কিন্তু কম। এখন কোথাও দেখা যাচ্ছে যে মানে 20 to 25%, কোথাও 10%, কোথাও 13%, অর্থাৎ বাকিগুলাই নিরাপদ। আমরা যদি বলি যে অ্যাবাউট 80% স্যাম্পলের রেজাল্টে দেখা যায় দে আর সেফ, 20% দেখা যাচ্ছে যে হ্যাঁ, সেখানে কিছু মাত্রা অতিরিক্ত আইদার পেস্টিসাইডস অথবা হেভি মেটালস, হ্যাঁ, অথবা অ্যান্টিবায়োটিক্স এগুলো পাওয়া যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা যদি সঠিকভাবে নির্ধারণ করতে চাই, আমরা যদি জনগণকে একটা বার্তা দিতে চাই যে আমাদের আসলে খাবারের কি অবস্থা, মানের কি অবস্থা, নিরাপদতার কি অবস্থা, তাহলে আমাকে যেই কাজটা করতে হবে সেটা এখনও করা হয়নি। এই কাজটা অনেক লম্বা একটা কাজ, যে আপনার সারা দেশ থেকে স্যাম্পল কালেক্ট করে একটা স্ট্যাটিস্টিক্যালি স্যাটিসফাইড নাম্বারের স্যাম্পল কালেক্ট করে একটা ভালো ল্যাবরেটরিতে, আমি বলবো একটা না অন্তত দুটো ল্যাবরেটরিতে অ্যানালাইসিস করে, ক্রস চেক যেটাকে বলি, করে তারপরে যদি আমরা দেখতে পারতাম যে আসলে আমাদের কি অবস্থা, তাহলে কিন্তু আমি আপনার উত্তরটা আমি বলতে পারতাম যে এই হচ্ছে আমরা। জি, আমি মাহবুব কবির মিলনের কাছ থেকে একটু জানবো যে আমরা টপিকটা রেখেছি আমরা খাচ্ছি কি, এটা নিয়ে একটু শুনি যে আমরা আসলে কি খাচ্ছি। আমি একটু কঠিন করে বলবো যে আমরা বিষ খাচ্ছি। মামুন ভাইয়ের সঙ্গে সাপ্লিমেন্ট যদি করি, যে আমাদের 20% স্যাম্পলে যদি আমি ধরে নেই যে 20% স্যাম্পলে কন্টামিনেশন অফ হেভি মেটাল, পেস্টিসাইড বা ভেজিটেবল গুলোতে হেভি মেটাল পেস্টিসাইড বোথ পাওয়া যাচ্ছে, তার মানে আমি যেটা খাচ্ছি তার মধ্যে পেস্টিসাইডও আছে, হেভি মেটালও আছে। এখন কথা হচ্ছে যে একটা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে আপনার এই 20%কেও কমিয়ে আনতে হবে, টেন্ডস টু বি 100%। পেস্টিসাইড কেন যাচ্ছে, রেসিডিউ কেন থাকতেছে 20%-এ? 20% খাদ্যদ্রব্যে
দুধ আর সরি ডিম, মুরগি, মাছ, সব ধরনের শাকসবজিতে কেন হেভি মেটাল যাচ্ছে 20%? যদি ধরে নিচ্ছি আমি 20%, কারণ ওনার পরের কথাটাতে আবার আসবো আমি, যে 20% যদি ধরে নেই, তাহলে 20% স্যাম্পলে কেন হেভি মেটাল যাচ্ছে, কেন পেস্টিসাইড যাচ্ছে, কেন দুটোই থাকছে? অর্থাৎ আমি এবং আমার বাচ্চা খাচ্ছি অথবা আমার বাচ্চাকে খাওয়াচ্ছি হেভি মেটাল এবং পেস্টিসাইড। এখন কথা হচ্ছে এই 20% স্যাম্পলটা কার পাতে যাচ্ছে, কার বাসায়, কার রান্নাঘরে, কোন রান্নাঘরে যাচ্ছে, এটা কিন্তু আমরা জানি না। 20% মানেও কিন্তু অ্যালার্মিং, ডেফিনেটলি অ্যালার্মিং, কারণ এই 20% আমার কাছেও আসতে পারে। আবার পরের দিন প্রতিনিয়তই কিন্তু 20%-এর মধ্যে আমি র্যান্ডামলি ঢুকে যেতে পারি। কাজে আমি নিশ্চিত না আমার পাতে যেটা আসছে, আপনি নিশ্চিত না আপনার বাচ্চা যেটা খাচ্ছে তিনি ওই 20%-এর মধ্যে আছেন কিনা। তো যতদিন আমরা এটা ওভারকাম করতে না পারবো, ততদিন আমরা বলবো ডেফিনেটলি অ্যালার্মিং। কোনো অবস্থাতে আমরা বলতে পারি না যে আমাদের খাদ্য নিরাপদ। আরেকটা কথা বলি, মামুন ভাই যে বললেন ডাটা নেই, কেন ডাটা নেই? কেন ডাটা নেই? সারা দেশ থেকে উনি বলছেন, উনি ঠিক কথা বলেছেন যে সারা দেশ থেকে স্যাম্পল কালেকশন করে 2-3টা ভালো ল্যাবরেটরিতে করে র্যান্ডম স্যাম্পলিং করে সেইটা আমরা কার্যকর একটা ভূমিকা রাখতে পারি। ফুড সেফটি অথরিটি হয়েছে আজ 10 বছরের বেশি, কেন তারা এই অবস্থায় যায়নি? এই দায়িত্বটা ফুড সেফটি অথরিটি, কেন সারা দেশ থেকে স্যাম্পলিং করা হয়নি? অথবা যে স্যাম্পলিং করা হয়েছে, যেমন আমরা ছিলাম, মামুন ভাই আমি ছিলাম, একসাথেই আমরা ফুড সেফটি অথরিটি ছিলাম, হিউজ স্যাম্পলিং করেছি। তো এখন এগুলোর ভিতরে আমরা স্যাম্পলিং করে অনেক রিপোর্ট পেয়েছি, নেগেটিভ রিপোর্ট পেয়েছি, ভেজাল পেয়েছি, কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা সময় পাইনি এগুলোকে ডিটেক্ট করতে, এগুলোকে উইপ আউট করতে। এখন আমরা চলে আসার পরেও ফুড সেফটি অথরিটিতে টেস্ট করা হয়েছে রুট কজ। আরেকটা কথা হচ্ছে, যেগুলো পাওয়া গেছে সেগুলো রুট কজ বের করা হয়েছে কিনা। 10 বছরের বেশি হচ্ছে ফুড সেফটি অথরিটি। আমি একটা কথা বলতে চাই যে এই দায়িত্ব, খাদ্যে ভেজাল দূর করার দায়িত্ব বাংলাদেশে ফুড সেফটি অথরিটিকে দেওয়া হয়েছে। ফুড সেফটি অথরিটি 17টা 18টা সংস্থার সাথে কোঅর্ডিনেট করে, নিয়ন্ত্রণ করে, আমাদের আমাদের, আমি একটু পড়ে শোনাই, বিজ্ঞান যে ধারায় বলা আছে আমাদের সংজ্ঞায়, বিজ্ঞান সম্মত পদ্ধতির যথাযথ অনুশীলনের মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে, নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত সব কিছুতেই এই ভূমিকা আছে ফুড সেফটি অথরিটির। তাহলে ফুড সেফটি অথরিটি যে খাদ্যে যদি রুট কজ গুলা বের করা হয়, বের করা যায়, বের করা কিন্তু হয়েছে, কিন্তু সেইটা কেন তারা সেই রুট কজকে ধরেননি এতদিন, এত বছরে? তো কাজে আমরা যে কথা বলবো, এখন পর্যন্ত কোনো ভালো খবর আমরা কিন্তু দিতে পারি না, বা ভালো খবর এখন পর্যন্ত নেই। কারণ আমি এখনো যে বের হয়ে এসেছি, আমার কাছে এখনো বিভিন্ন ল্যাবের রিপোর্ট আমি রেগুলার কালেকশন করি, প্রত্যেক ল্যাবে টেলিফোন করি মাসে অন্তত একবার, 2 মাসে একবার, যে আপনারা কি পেলেন, কি রকম রিপোর্ট পাচ্ছেন, কি টেস্ট করেছেন। তো এই কালেকশনগুলো কিন্তু ফুড সেফটি অথরিটি করতে পারে। এখন আমি একটা কথা একটু বলবো যে ফুড সেফটি অথরিটির ভূমিকা এগুলো করা, সবাইকে নিয়ে তাদেরকে কন্ট্রোল করা, নির্দেশ দেওয়া, অনুশীলন করা, প্র্যাকটিস করা, এবং সেগুলো রুট কজগুলো, সোর্সগুলো, ট্রেসেবিলিটি বের করা। সাপোজ আমরা যে টেস্টগুলো করেছি, আমি টেস্ট করেছি, আমার পরে ফুড সেফটি অথরিটি টেস্ট করেছে, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডক্টর জাকির সাহেব, ওনার একটা টিম রুট কজ বের করতে যায়। ওই যে বেগুনে একবার পেয়েছে হেভি মেটাল, যদিও কয়েকদিন আগেও ফুড সেফটি অথরিটি থেকে 2টা রিপোর্ট প্রকাশ করা হয়েছে, প্রায় অনেকগুলো শাকসবজিতে হেভি মেটাল পাওয়া গেছে। আচ্ছা আমি একটু বলি, আমার সময় কি আর একটু আছে? জি, আমরা আপনার কাছ থেকে আবারও শুনবো, আমি আপনার কাছ থেকে একটু আবারও চলে যাই আপনার কাছে, যে এই যে বিশ্ব ব্যাংক বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সবসময় আমরা খালি সভা সেমিনার দেখি, এবং সেই দিবস কেন্দ্রিক সময়গুলোতেই শুধু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, পরবর্তীতে আবারও যা সেই প্রকারেই আমরা দেখতে পাই। কিন্তু দিন দিন যে মাত্রা বেড়ে চলেছে, তারপরে উনি বললেন ডাটা কেন তৈরি হচ্ছে না, এই প্রসঙ্গগুলো নিয়ে বলবেন। আচ্ছা, তার আগে একটু আমি মাহবুব ভাইয়ের সাথে একটু যোগ করি যে আমি 20% যেটা বললাম সেটা কিন্তু সর্বোচ্চ বলেছি,
এবং খুব ভালো লাগলো যে মাহবুব ভাই দুইটা গবেষণার ফলের কথা বললেন, রিসেন্ট ফুড সেফটি অথরিটিতে ডিসেমিনেট করা হয়েছে পাবলিকলি, এবং সেখানে তো ওখানে হেভি মেটাল নিয়ে যে সমস্যার কথা বললেন, এটা একটা বাস্তবিক সমস্যা আমাদের। কারণ হেভি মেটালটা কিন্তু কেউ খাবারে ইচ্ছাকৃতভাবে যোগ করে না, এটা কীটনাশকের মতো স্প্রেও করা হয় না, এটা আসে মূলত মাটি থেকে, পানি থেকে বা বাতাস থেকে। তো আপনি যখন শাকসবজির কথা বলবেন, দুটো গবেষণার ফলাফল যেদিন এই রিসেন্টলি ডিসেমিনেট হয়েছে, আমি সেখানে একজন প্যানেল ডিসকাসেন্ট ছিলাম, যার কারণে আমার কাছে রেজাল্টগুলো আছে। আমি চাইবো যে সবাই জানুক যে রেজাল্টগুলো, যে হেভি মেটাল কিন্তু এটা আমাদের একটা পরিবেশগত সমস্যা। এখানে ফুড সেফটি অথরিটি বলেন বা খাদ্য মন্ত্রণালয় বলেন, ওনাদের কিছুই করার নেই। ইভেন এখন সচেতন হইতে হবে যে আমি কোথায় শাকসবজি চাষ করছি, মাটিটা টেস্ট করতে হবে। এখন আমার যদি সব জায়গাতেই যদি হেভি মেটালস থাকে, হ্যাঁ, আমাদের তো আর্সেনিকগত একটা প্রবলেম আছে আগে থেকেই, তার মধ্যে যদি লেড, ক্যাডমিয়াম ইত্যাদি এগুলা আসে, তো এগুলা তো দূর করতে হবে আমার পরিবেশ থেকে, মাটি থেকে, কিংবা সেই মাটি খুঁজে যে মাটি টেস্ট করে দেখা যাবে যে এটা হেভি মেটাল মুক্ত। আরও একটা জায়গা আছে হেভি মেটাল আসার, সেটা হচ্ছে যে কীটনাশক ব্যবহার করা হয়। সেই কীটনাশকটা যদি আপনার পিওর না হয়, ভেজাল যুক্ত হয়, অনেক সময় কীটনাশক থেকেও হেভি মেটালস আসে, এটাও একটা সোর্স। তো এই জিনিসগুলো আমি সবসময় বলি যে হেভি মেটালের সমস্যাটা একটা বাস্তব এবং বড় সমস্যা। আপনি যে পরীক্ষা করার কথা বললেন, যে আমি আসতেছি আপনার ওখানে, যে হ্যাঁ, কীটনাশকের মূল যে কীটনাশক যখন ব্যবহার করে বা প্রি হারভেস্ট ইন্টারভেল যেটা আমরা বলি, যে কৃষকের যেই করণীয় সেটা যে করে না বা করা উচিত, যেটা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বলি আমরা, সেটা আমি আসছি, দরকার হলে আসবো পরে। হ্যাঁ, কিন্তু কীটনাশকের উপস্থিতির পরিমাণ আমার কাছে, নাম্বার অফ স্যাম্পল, এটা উনি ঠিক বলেছেন, আমিও বলেছি, 10%ও যদি থাকে, সেই 10% কার মুখে যাচ্ছে এটা কিন্তু আমি জানছি না, এমনকি আমার মুখেও তো আসতে পারে, আমার প্লেটেও আসতে পারে। সেটাকেই কমানোর জন্য উদ্যোগ নিতে হবে। এবং এটাও বাস্তবতা যে 100% ফুড সেফটি পাওয়া খুবই ডিফিকাল্ট, একদম জিরোতে যাওয়া সম্ভব নয়। তবে দেখতে হবে যে আমার রিস্ক কতটুকু। এই যে ক্ষেত্রে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেহেতু আছে যে ফল ফ্রুটসে যেটা, হ্যাঁ, আমি আসবো আপনার কাছে পরীক্ষার, আমরা শুনতে চাই যে হ্যাঁ, যে আম, লিচু, বড়ই, পেয়ারা, 4টা ফল নিয়ে বিভিন্ন 4টা ডিস্ট্রিক্ট থেকে, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া থেকে নিয়ে 320টা স্যাম্পল টোটাল অ্যানালাইসিস করেছেন। এবং এই রিসার্চটা হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অর্থায়নে। সেখানে রেজাল্ট আসলো যেটা, যে এর মধ্যে হেলথ রিস্ক, অর্থাৎ আম পাওয়া গেছে 8% স্যাম্পলে, 80টার মধ্যে 7টা স্যাম্পলে মাত্রা অতিরিক্ত কীটনাশক পাওয়া গেছে। কেমন? লিচুতে পাওয়া গেছে 15টা স্যাম্পলে, আর বড়ইতে পাওয়া গেছে 9টা স্যাম্পলে, পেয়ারাতে 8টা স্যাম্পলে। এবং ওনাদের সামারাইজ যেটা হেলথ রিস্ক যেটা, সেটা আম, বড়ই, গোয়াবাতে নেই, নান লেখা। অ্যাডাল্টের জন্য হেলথ রিস্ক ইন্ডেক্স মানে ক্রস করেছে একটা স্যাম্পল, এবং সেটা পার্সেন্ট আসছে 0.3%। এইটা যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের 99.7% এতে রিস্ক নেই, হেলথ রিস্ক পাওয়া যায়নি। এবং বাচ্চাদের ক্ষেত্রে একটু স্ট্রিনজেন্ট, ওখানে 1.6% আসছে 5টা স্যাম্পলে। তো এটা একটা ছোটই গবেষণা আমি বলবো। হ্যাঁ, আমি যেটা বলেছি আপনাকে যে সারা দেশ থেকে নেওয়া, ওনারা 4টা ডিস্ট্রিক্ট থেকে নিয়েছেন, নিতে হবে সবগুলো ডিস্ট্রিক্ট থেকে, এবং আরো নাম্বার অফ স্যাম্পল, যে জায়গা থেকে বেশি উৎপাদন হয় সেখান থেকে তো অবশ্যই, কিন্তু আপনার তো সব জায়গাতেই বিক্রি হয়, ভোক্তা তো আমার সব ডিস্ট্রিক্টে আছে, তাই না? তো যেটা বললাম যে এই যে হয় না বা হয়নি, এর পিছনেও কিছু বাস্তবতা আছে। যেমন ধরেন, আপনি একটা ল্যাবরেটরিতে যে টেস্ট করবেন, সেই টেস্ট রেজাল্টটা কিন্তু অথেন্টিক হইতে হবে, যেহেতু এখানে একটা কমেন্টসের ব্যাপার, জাজমেন্টের ব্যাপার আমার নির্ধারণ। তো সেই রকম অ্যাক্রিডিটেটেড ল্যাবরেটরি যারা এই পদ্ধতিতে কাজ করবে, সেই রকম ল্যাবরেটরি আমাদের বাংলাদেশে
খুবই অপ্রতুল, নেই বললেই চলে। হ্যাঁ, তো এই জিনিসগুলি যে আমাদের ল্যাবরেটরি, অ্যাক্রেডিটেটেড ল্যাবরেটরি লাগবে, স্কিলড ম্যান পাওয়ার লাগবে। হ্যাঁ, মাহবুব ভাই যেরকম বললেন যে বিএফএস এর, হ্যাঁ বিএফএস এর ওই ছোট ছোট রেজাল্টগুলি কালেক্ট আমরা করতে তথ্যগুলো পারে, থেকে যে দেখতে পেলাম যে তখন দে ক্যান মেক এ প্ল্যান। আমরা তথ্যগুলো থেকে, আপনার তথ্য থেকে দেখতে পেলাম যে মানে নেই, পরবর্তীতে আপনি দেখালেন নাই, যে সেই বিষয়গুলো কিভাবে মানে ছড়াচ্ছে বা সেটা আমরা শুনবো। আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতি থেকে আসছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আরও থাকছে, আমাদের সাথেই থাকুন আপনারা। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ 7 দিনে আমরা খাচ্ছি কি বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আমরা আবারও চলে যাচ্ছি ইকবাল রৌফ আপনার কাছ থেকে। আমরা শাকসবজি বিষয়টাও একটু শুনে নিতে চাই, আমরা ফলমূলের বিষয়ে ছিলাম। জি ধন্যবাদ। আবার যে শাকসবজিতে যে প্রজেক্টটা আমরা দেখলাম, যে শাকসবজিতে অ্যানালাইসিস করা হয়েছে হ্যাভি মেটালস, সেখানে কিন্তু বেশ চিন্তিতের বিষয় যে প্রত্যেকটা স্যাম্পলেই কম বেশি কিন্তু হ্যাভি মেটাল পাওয়া গেছে, এবং সেটা মাত্রার অতিরিক্ত অনেকগুলা স্যাম্পলে। আমি অবাক হয়ে গেছি যে যেখানে আমরা সবাই বলি যে আমরা বিভিন্ন জায়গায় ডিসপোজ করি ব্যাটারি ইত্যাদি ইত্যাদি হাবি যাবি, এবং লেডের চাইতে ক্যাডমিয়ামে হাই রিস্ক ওনাদের রেজাল্ট অনুযায়ী। এখন ক্যাডমিয়ামটা কোথা থেকে আসতেছে, এখানে কিন্তু একটা কাজ করার জায়গা, যে এখানে সোর্স, লেডের সোর্স আমরা কম বেশি সবাই জানি, এবং আর্সেনিক নিকেল যেটা আমরা মনে করি যে আমাদের দেশে আর্সেনিক কন্টামিনেটেড পানি সয়েল আছে, ওগুলা কিন্তু আবার লিমিটের নিচে পাওয়া গেছে। তো রেজাল্টটাই পর্যালোচনা করার অনেক সুযোগ আছে। এবং এখানে ক্যাডমিয়াম কোথা থেকে আসছে, নিশ্চয়ই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকে আসতেছে। লেডটা তো আমরা অনেক সময় আমার ইন্ডাস্ট্রি লাগে না, আমার তেল থেকে আসতেছে, বিয়ে থেকে আসতেছে, আমি ব্যাটারি যেখানে সেখানে এগুলি ফেলে দিচ্ছি ব্যবহার করে, এটা আমি আমার নিজের মতো করে আমি পরিবেশকে দূষিত করছি। হ্যাঁ, সেটা পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব যে পরিবেশ ইন্ডাস্ট্রিগুলাকে ইয়ে করা। তো কোবাল্ট, ক্যাডমিয়াম এগুলা তো কমন মেটাল নয়, এগুলার উপস্থিতি যখন বেশি পাওয়া যায় কোনো কোনো স্যাম্পলে, তখন অবশ্যই আমি মনে করি যে এটা ভালো করে ইয়ে করা উচিত, সোর্সটা জানা উচিত যে কোথা থেকে এই ক্যাডমিয়াম আসতেছে, কোবাল্ট আসতেছে। আরও একটা জিনিস আমি বলি যে এখানে আমি যেটা অবাক হয়েছিলাম যে ওখানে এই শাক, লাল শাকের কথা বলা হয়েছে, লাল শাকটা নারায়ণগঞ্জের কথা বলা হয়েছে, কিন্তু আমরা যখন প্রশ্ন করলাম যে এটার সোর্স কোথায়, যে কারা, এই সোর্সটা কিন্তু ক্লিয়ার করতে পারেননি গবেষক। ইভেন যাদের কাছ থেকে নিয়েছে, কিনেছে বাজার থেকে, তারাও বলতে পারেননি যে এইটা গবেষণার একটা দুর্বল দিক ছিল, যে সোর্সটা অবশ্যই কোন মাটিতে এই লাল শাক জন্মানোর পরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য কি সেখানে বেশি কিনা, যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে হলো নাকি যেখানে হচ্ছে বেশি করে কমার্শিয়াল সেই মাটিটাই কন্টামিনেটেড হলো, এই জিনিসগুলির জন্য ওই সয়েলগুলা এনে টেস্ট করা দরকার এবং এর উৎস খুঁজে বের করা দরকার। ডেফিনেটলি আমি বলবো যে হ্যাভি মেটাল একটা অ্যালার্মিং আমাদের জন্য, এবং এটা দূর করা উচিত। দিস ইজ এ ক্যান্সার, কার্সিনোজেনিক কিছু মেটাল আছে যেগুলো আমাদের মাত্রা অতিরিক্ত যদি আমরা দীর্ঘদিন নিয়ে থাকি, তাহলে সেখানে আমাদের একটা হেলথ রিস্ক থেকেই যায়। জি মাহবুব কবির, আপনার কাছ থেকে আমরা একটু শুনবো যে আমাদের আসলে এই যে আমরা ক্ষতিকর বিষয়গুলো শুনছিলাম, ক্ষতিকর নানান বিষয় রয়েছে, সেগুলো আসলে কিভাবে শরীরে ঢুকছে এবং কিভাবে ক্ষতি করছে, এই প্রসঙ্গটা যদি একটু বলেন আমাদেরকে। ধন্যবাদ। আমি একটু 2 মিনিট বেশি সময় নেব। সেটা হচ্ছে যে আমরা কিন্তু করেছিলাম যে একটা বিষয় কি, যে সারা পৃথিবীতে কিছু জিনিস মেনটেন করা হয় খাদ্যকে নিরাপদ করার জন্য। সেটা হচ্ছে যেমন পিএইচআই, প্রি হারভেস্ট ইন্টারভেল, আপনি স্প্রে করে বাজারে তুলতে পারবেন যতদিন ওই কীটনাশকটা তার কার্যক্ষমতা ওই প্রোডাক্টের উপরে, ওই ফসলের উপরে থাকে। 3 দিন হতে পারে, 7 দিন হতে পারে, কিন্তু আমরা সকালে কীটনাশক স্প্রে করে আমরা বিকালে বাজারে তুলি, সন্ধ্যায় আমাদের রান্নাঘরে, রাতে আমাদের পেটে। তো এখন যদি 7 দিনের স্প্রে করা হয়, 7 দিন যে কীটনাশকটা থাকে, আমি যদি প্রথম দিনে খেয়ে ফেলি, তার মানে 6 দিনের মাত্রা কিন্তু আমার ওইটা নিয়েই আমি পেটের মধ্যে যাচ্ছে। তাহলে সারা পৃথিবীতে পিএইচআই মেনটেন করা হয়, প্রি হারভেস্ট ইন্টারভেল মেনটেন করা হয়, চেষ্টা করা হয়। আমি ফুড সেফটি অথরিটিতে থাকা অবস্থায় আমরা চেষ্টা করেছিলাম। সরি টু সে, আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম, আমার যে সেকশনটা ছিল, আমার যে উইংটা ছিল, আমি ডিপার্টমেন্ট অফ লাইভ স্টককে দিয়ে
সরি ডিএই কে, এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্টকে দিয়ে একটা উপজেলা বা একটা ইউনিয়নেও পিএইচআই মেনটেন করার একটা পাইলট প্রজেক্ট নিতে পারিনি। এটা গেল দুর্ভাগ্যের কথা। তো পিএইচআই আমার বাংলাদেশে কোথাও মেনটেন হয় না। পিএইচআই যদি মেনটেন না হয়, আপনার কোনো খাদ্যদ্রব্য টেস্টের প্রয়োজন নেই। তো দিস ইজ সায়েন্স। পিএইচআই মেনটেন না হলে কোনো না কোনো প্রোডাক্টে কীটনাশক রেসিডিউ ঘরে এবং পেটে যাবেই, সেটা 20% হোক, 10% হোক, 15% হোক, যাবেই, মাস্ট। এটা বিজ্ঞানী বলছে। তা আমাদের এখানে বাংলাদেশে পিএইচআই কোথাও মেনটেন করা হয় না, সকালে দিয়ে বিকালে প্রোডাক্ট বাজারে তোলা হয়। তাহলে কোনো না কোনো পার্সেন্টেজ আমার বা আমার বাচ্চার পেটে যাচ্ছে। এই গেল কীটনাশক। এবার আসেন হেভি মেটাল কোত্থেকে আসে। হেভি মেটালের সোর্স মামুন ভাই হয়তো ভুলে গেছেন। হেভি মেটালের সোর্স আইডেন্টিফাই করা হয়েছে। আমরা যখন ছিলাম ফুড সেফটিতে, তখন এগুলো এই সোর্স ট্রেসেবিলিটি খুঁজতে আমরা কীটনাশক টেস্ট করলাম। আমার মনে আছে স্পষ্ট, ওই রিপোর্ট আমার কাছে এখনো আছে, আমার নিজের কাছেই আছে, অফিসে তো আছেই। 47টা কীটনাশক টেস্ট করা হলো হেভি মেটাল 2-3টা ল্যাবে। তার মধ্যে 2-3টাতে পাওয়া গেল কোনো হেভি মেটাল নেই। আর এই 43টা কি 44টা স্যাম্পলে পাওয়া গেল মাত্রাতিরিক্ত এই ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এবং লেড খুব হাই মাত্রায় পাওয়া গেল। সারা পৃথিবীতে কোথাও কোনো দেশ কীটনাশকে হেভি মেটাল অ্যালাউ করে না, এক্সেপ্ট বাংলাদেশ। শুধু আমাদের দেশে আমরা হচ্ছে একটা ডাম্পিং গ্রাউন্ড। চায়নার নিম্নমানের কীটনাশকগুলো নিয়ে আসা হয়, যেখানে হেভি মেটাল ভরা। এবং আমরা চেষ্টা করেছিলাম কীটনাশক টেস্ট করতে পোর্টে, চিটাগং পোর্টে যখন আমদানির পর্যায়ে আসে, টেস্ট করে হেভি মেটাল আছে কিনা সেই তারপরে মাল খালাস করা, মানে কীটনাশক খালাস করা। দুর্ভাগ্যের ব্যাপার আর একটা বলি সবাইকে, বাংলাদেশে যত কেমিক্যাল ইম্পোর্ট হয় পোর্ট দিয়ে, প্রত্যেকটা কেমিক্যাল টেস্ট করা হয়, ল্যাব টেস্ট করা হয়, এক্সেপ্ট কীটনাশক। এবং যখন আমরা চিঠি দিলাম, আমাকে এসে কীটনাশক আমদানিকারক সমিতির সবাই এসে আমাদেরকে হুমকি দিল বারবার যে তারা আমদানি বন্ধ করে দেবে, দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করবে। এই হচ্ছে কীটনাশকের অবস্থা। তাহলে 47টার মধ্যে 45টাতে পেয়েছি মাত্রাতিরিক্ত হেভি মেটাল। এরপরে আমরা যখন বের হয়ে আসলাম, আমি 20 সালে, মামুন ভাই বোধহয় 21 কি 22-এর দিকে বের হয়ে আসলেন। মামুন ভাই বের হওয়ার পরে ফুড সেফটি অথরিটিতে যে চেয়ারম্যান ছিলেন, উনি সারা দেশ থেকে কীটনাশক সংগ্রহ করেছিলেন। সারা দেশ থেকে কীটনাশক সংগ্রহ করে 2-3টা ল্যাবে টেস্ট করছেন। ফুড সেফটি অথরিটির কথা বলছি। টেস্ট করে 95% কীটনাশকে মাত্রাতিরিক্ত হেভি মেটাল, লেড, ক্যাডমিয়াম, যেটা মামুন ভাই বলছিলেন ক্যাডমিয়াম কোত্থেকে আসছে, মাত্রাতিরিক্ত লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম পাওয়া গেল। এই রিপোর্ট ফুড সেফটি অথরিটি প্রকাশ করেনি, গায়েব করে দিয়েছে। তাদের কাছে আছে, ওই ল্যাবগুলোতে খোঁজ নিলেও পাওয়া যাবে। আচ্ছা, এই গেল 2টা রিপোর্ট কীটনাশকে। এবার আসেন ডক্টর জাকির সাহেব ময়মনসিংহ এর, ওনার রিপোর্টও আছে, জার্নালেও পাবলিশ হয়েছে। উনিও কীটনাশক টেস্ট করেছেন এবং 95% অ্যাবাভ হেভি মেটাল মাত্রাতিরিক্ত পেয়েছেন। এবং উনি আলুও টেস্ট করেছেন। আলুর মধ্যেও মাত্রাতিরিক্ত ক্যাডমিয়াম পাওয়া গেছে। এই যে মামুন ভাইয়ের উত্তরে আমি আসছি, আলুর মধ্যে যত জায়গা থেকে আলু উনি নিয়েছেন, মাত্রাতিরিক্ত ক্যাডমিয়াম এবং নিকেল পাওয়া গিয়েছে। তাহলে নিকেল, ক্যাডমিয়াম, আমরা প্রতিদিন আলু কি পরিমাণ খাই, চালের মধ্যে আছে। এই রিপোর্ট গায়েব করে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে আমাদের যে অবস্থা এতটা ভয়াবহ, ফুড সেফটির এই দায়িত্বগুলো সব ফুড সেফটি অথরিটি। এখন আমি একটা প্রশ্ন করতে চাই, কারণ আমাদের তো দিন শেষ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মাটি, এই আবাস ভূমি আমরা সেফ খাদ্যের জন্য রেখে যাচ্ছি কিনা। বর্তমান সরকারের কাছ থেকেও কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো গাইডলাইন পাইনি রিগার্ডিং নিরাপদ খাদ্য বিষয়ে। এখন ফুড সেফটি অথরিটির একটা প্রশ্ন আমাদের উদ্ধার করা উচিত বা খোলাসা হওয়া উচিত, ফুড সেফটি অথরিটি কি একটা ডাম্পিং গ্রাউন্ড পোস্টিং এর? একজন এডিশনাল সেক্রেটারি যাবে, ওখানে দিন কাটাবে, পোস্টিং করবেন, 2 বছর 3 বছর, 1 বছরের জন্য জয়েন্ট সেক্রেটারিরা যাবে, কর্মকর্তা কর্মচারীরা থাকবে। ফুড সেফটি অথরিটি কি ডাম্পিং গ্রাউন্ড, নাকি তারা ওন করে যে এই দেশ থেকে খাদ্যে ভেজাল দূর করতে হবে? আমাদের প্রতিদিন আমাদের পাতে আমাদের বাচ্চা, দেখেন আমি কিন্তু সব জানি, আমার কাছে এমন কোনো রিপোর্ট নেই, এমন কোনো আইটেমের রিপোর্ট নেই যে আমি জানি না। এখন ওই 10% 20%-এর মধ্যে আমার বাচ্চা প্রতিদিন পড়ছে কিনা
আমি তো টেবিলের মধ্যে বসে মাথায় হাত দিয়ে বসে থাকি এবং আল্লাহকে বলি যে আল্লাহ আমার মাফ করো, আমার বাচ্চাদেরকে মাফ করো, আমাকে মাফ করো। তো এখন কথা হচ্ছে যে এই যে দেখেন যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে, ভেজিটেবল লাল শাকে পাওয়া গেছে, সিমে, শসায়, ঢেঁড়স, পটল, তারপরে বেগুন, টমেটো, মাত্রাতিরিক্ত ক্যাডমিয়াম পাওয়া গেছে। আচ্ছা, আরো একটা বলি সোর্স, সেক্ষেত্রে আমি তো একটু প্রশ্ন রাখতে চাই, তাহলে আমরা খাবোটা কি, কি খাবো আমরা, সেটা আপনি যদি একটু বলেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একজন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইছি। খাবেন আর আল্লাহর নাম নেবেন, এছাড়া তো কোনো উপায় নাই, কোনো গাইডলাইন নেই। মামুন ভাই আসছেন হয়তো। আমি এই কয়েকদিন আগেও যখন কমিশন করা হলো, ফেসবুকে একটা রিপোর্ট লিখেছি আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে, যে কমিশন একটা করা দরকার নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য। প্লিজ পৌঁছায় দেন এই সংবাদ ইউনিস স্যারের কাছে, পৌঁছায় দেন এই সংবাদ উপদেষ্টা মহোদয়দের কাছে, পৌঁছায় দেন এই সংবাদ সচিব মহোদয়দের কাছে। আমরা এই অবস্থায় যেতে পারি না। ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে কিডনি ফেইলিওর। আপনারা প্রত্যেকটা হসপিটালে খবর নেন, প্রতিদিন ডায়ালিসিস কতজন রোগী করে, গত 3-4 বছর 5 বছরে কত % বাড়ছে, এবং বাচ্চাদের অবস্থা কি কিডনি ডিজিজের। আমরা বেঁচে আছি হসপিটালের উপর, আমরা বেঁচে আছি ফার্মেসির উপর। এইটা সুখী সমৃদ্ধ দেশ কোনো অবস্থাতে বলা যায় না, শুধুমাত্র ফুড সেফটি অথরিটি, এই ফুড নিরাপদ খাদ্য নিশ্চিত না হওয়ার কারণে। ভয়াবহ অবস্থা। প্রত্যেকটা জায়গায় রিপোর্ট করা হয় এবং সেই রিপোর্টগুলো গায়েব করা হয়, গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো সম্পর্কে আমরা আবারও শুনবো। আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ। আমরা কি খাচ্ছি, কি খাবো, এই বিষয়গুলো নিয়ে, নিরাপদ খাদ্য নিয়ে আমরা কথা বলছি। আমরা মাহবুব কবির আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে আমরা শুনছিলাম যে উৎপাদন করার ক্ষেত্রে কিছু জায়গা নির্বাচন বা এ ধরনের বিষয়গুলো আছে এবং বিষাক্তর পরিমাণ যেগুলি বললেন, আমরা এবার একটু জানতে চাই যে ফুটপাতে বা আমরা যে খাদ্যের মধ্যে কৃত্রিম রং ব্যবহার করছি, কাপড়ের রং ব্যবহার করছি, এই সব প্রসঙ্গে একটু শুনতে চাই মাহবুব কবির। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম। এই ফুটপাতের খাবারকে সেভ করার জন্য আমরা এটা কি বলে ভ্যান গাড়ি, মানে ট্রলি দিয়ে, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে, সম্ভবত ফাওয়ের একটা প্রজেক্টে, বা মামুন ভাই হয়তো মনে করতে পারবেন, এটা হু অথবা ফাওয়ের প্রজেক্টে আমাদের এফএও প্রজেক্টে 100টা গাড়ি দেওয়া হয়েছিল ফুটপাতে, এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল। আমরা প্রায় বিনামূল্যেই দিয়েছিলাম। তো এগুলো বিভিন্ন কারণে সাস্টেইন করেনি, কারো সহযোগিতা পাওয়া যায়নি, এবং এগুলো কিন্তু সেফ ছিল। একেবারে পানি থেকে শুরু করে, তাদের হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে, ছুরি থেকে শুরু করে সমস্ত ইকুইপমেন্টস গুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের যতভাবে মেনটেন করার, এগুলো আমরা প্রশাসন মিনস পুলিশ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। বহুবার নক করা হয়েছিল। ঢাকা বেচ ছিল, পরে খুলনায় ওরা আর একটা প্রজেক্ট করেছিল ফাওয়ে। ঢাকার গাড়িগুলো সব হয়ে গেছে। এই প্রজেক্টটা আমরা লস করেছি, পুরো কোনো একটা গাড়িও আর অক্ষত ছিল না। তো এটা একটা ফেল করা চলে গেছে, এই প্রজেক্টটা আমরা পাস করতে পারিনি। আর একটা কথা হচ্ছে যে রঙের কথা যেটা বললেন, ফুটপাত থেকে আসলে ফুটপাতটা কিন্তু হাইজিনটা মেনটেন করা দরকার, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা আমরা বলি যে সেফটির মধ্যেও আসে। এইটা তো পরের বিষয়। আমরা তো বড় ক্ষেত্রগুলোতেই তো আমরা করতে পারছি না কিছু। ইন্ডাস্ট্রিয়াল যদিও ইন্ডাস্ট্রিগুলো মোটামুটি তারা এখন মেনটেন করছে, আমাদের যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের খাবারগুলো সেফ বলা চলে, তারা অনেকাংশে। রং কিন্তু কেউ ব্যবহার করেন বড় ইন্ডাস্ট্রিগুলো, যে কাপড়ের রঙের কথা বললেন, এগুলো আমরা যত মোবাইল কোট করেছি, মোবাইল কোট এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো, দোকান, মিষ্টির দোকান, অমুক সমুক, এগুলো দিয়ে পাওয়া যায়। এটা অনেক পরে 18 কোটি দেশে আমাকে প্রায়োরিটি ফিক্স করতে হবে যে আমি ইনটেক, মানে দিনে বেশি খাচ্ছি কি জিনিস, কি খাচ্ছি বেশি, আমার প্রায়োরিটি আগে ফিক্স করতে হবে। আমার শাকসবজি, ভাত, রাইস, আলু, এখান থেকে আমাকে আসতে হবে। ইন্ডাস্ট্রি, প্রসেস ফুড, রাস্তাঘাটে আমি 18 কোটি মানুষের দেশে ফুড সেফটি অথরিটির মাত্র লোক আছে বোধহয়
300-300-300-র মতো হবে টোটাল, 300 কি 350। 18 কোটি মানুষের যেখানে মানুষের ন্যূনতম বিবেক মানে বিবেকের অভাব আছে, সেখানে আমরা ফুটপাত থেকে আগে ধরে এইটা কোনো অবস্থাতেই সাকসেসফুল, আমাদের এটা কোনো কিছুই হবে না, আমাদেরকে ধরতে হবে উপর থেকে। মাহবুব কবির, আপনার কাছ থেকে আবারও শুনবো আমি ইকবাল রৌফ, আপনার কাছ থেকে একটু জানবো যে এই যে আমাদের মেয়াদ উত্তীর্ণ মানে খাবারের বিষয়েও আমরা দেখতে পাই খাদ্য, সেগুলি অহরহ বিক্রি হচ্ছে বা অহরহ চলছে, এইসব বিষয়ে আসলে মানে গ্রহণ করা হয় না, কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না কেন? আপনার উত্তর দেওয়ার আগে আমার একটু ক্ল্যারিফিকেশন আছে, আমি যেটা ক্ল্যারিফাই করতে চাই। আমার মাহবুব ভাই আবার খুব প্রিয় একজন মানুষ, আমরা একসাথে অনেক কাজ করেছি, হ্যাঁ, ওনার আবেগ আমাকে মোহিত করে, দেশের জন্য উনি। তা মাহবুব ভাই একটু সংশোধনী করতে চাই, একটু শোনে যে আমি ফুড সেফটি অথরিটি থেকে বের হয়ে আসছি 2019-এর, 2015 থেকে 19-এর ফেব্রুয়ারিতে আমি চলে আসি। আমার পরে মাহবুব ভাই ছিলেন আরও 1-2 বছর, তাই না? এবং সেই সময়ের কাতে আমি জানতাম যে আমার সাথে মাহবুব ভাই মাঝে মাঝেই কমিউনিকেট করতেন যে এই যে কীটনাশকের পিওরিটি নিয়ে উনি কাজ করেছেন, হ্যাঁ, উনি কাজ করতেন। এবং যে কথাগুলো উনি বললেন যে কীটনাশকের মধ্যে নানান মাত্রায় হেভি মেটাল পাওয়া গেছে, এই রিপোর্ট ওনারা পেয়েছেন, সোর্স পেয়েছেন, কিন্তু রিপোর্ট গায়েব হয়ে গেছে, এগুলো আমাদের জানার কথা না, কারণ এগুলো বাইরেও আসেনি। তাই আমি আজকে জানলাম আপনার কাছ থেকে। হ্যাঁ, আমাদের থাকা অবস্থায় সময় আমরা যা যা করেছি সেটা মাহবুব ভাই জানেন। উনি রেস্টুরেন্টের গ্রেডিং নিয়ে অনেক কাজ করেছি আমরা, তাই না? মাহবুব ভাইয়ের নেতৃত্বে উনি লিডিং দিয়েছেন। হ্যাঁ, আপনারা জানেন যে ওটাও কিন্তু সাস্টেইন করেনি। এই যে ফুড কার্টের কথা বললেন, FAO 100, এটাও সাস্টেইন করলো না। কিন্তু খুলনাতে আমরা জানতাম যে, খুলনাতে শুনেছিলাম খুলনাতে বেশ ভালো জনপ্রিয় হয়েছিল এটা বিষয়টা, কেন সাস্টেইন করলো না? উনি বললেন কিছু জিনিস, জিনিস। তো আপনি যেটা, এখন আমি আসি আপনার কথায় যে আপনি মেয়াদ উত্তীর্ণ, ডেফিনেটলি মেয়াদ উত্তীর্ণ খাবার যদি মার্কেট পাওয়া যায়, হ্যাঁ, সেটা অবশ্যই জব্দ করতে হবে এবং সেই বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তখন সেটা আমাদের জন্য নিরাপদ নাও হতে পারে। বা কিছু জিনিস আছে এখানে, মানে ক্ল্যারিফিকেশন আছে, যে একটা আছে মেয়াদ উত্তীর্ণ, এক্সপায়ার করে গেল, আবার একটা আছে বেস্ট বিফোর। এই দুইটার মানে কিন্তু ডিফারেন্ট। একটা হচ্ছে যে বেস্ট বিফোর মানে যে ওই ডেটের আগে যদি আপনি খান তাহলে বেস্ট, ওই ডেটের 2 দিন পরে 7 দিন পরে খেলে আপনি মরে যাবেন তা নয়, কিন্তু সেটা আপনার উপর নির্ভর করছে, খাবারের প্রকৃতির উপর নির্ভর করছে। বিদেশে যেটা হয়, বেস্ট বিফোর ডেট চলে গেলে ওরা আলাদা একটা জায়গায় রাখে, ডিক্লেয়ার করে কাস্টমার, এবং সেটা কম দামে, দাম কমে যায়। কাস্টমার বা কনজিউমার যদি ইচ্ছা করে নিতে পারে, না ইচ্ছা করলে নেবে না। কিন্তু যখন বলা হবে যে মেয়াদ শেষ, এক্সপায়ার ডেট, সেটা রাখার আর কোনো সুযোগ কিন্তু নেই। সো এই জিনিসগুলি ডেফিনেটলি কর্তৃপক্ষের দেখা উচিত। এবং আমরা তো শুনি মাঝে মাঝে যে অভিযান হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। যে জিনিসটা প্রবলেম, মাহবুব ভাই জানি না কতটুকু আমার সাথে একমত হবেন, এই অভিযান বা এতের মধ্যে একটা সমন্বয় দরকার। আমরা প্রায় শুনতে পাই যে একটা প্রতিষ্ঠানে 2-3টা সংস্থা থেকে অভিযান চললো, হ্যাঁ, আবার কোনো প্রতিষ্ঠানে গেলই না। এই জায়গায় একটা সরকারের, BFS-এর নেতৃত্বে হোক আর যেভাবেই হোক, একটা সমন্বয় দরকার যে কারা কোনটা করবে, কারা কিভাবে করবে। কারণ এখানে BSTI থেকে যায়, BFS থেকে যায়, ম্যাজিস্ট্রেট যায়, কারণ 3-4 রকমের ইন্সপেক্টর, যদি তাদের মধ্যে যদি সমন্বয় না থাকে, তাহলে এটা কিন্তু আবার আমাদের বিজনেসম্যানদের জন্য ডিফিকাল্ট। হ্যাঁ, যে ওরা তো এই একটা জায়গায়, কিছু জায়গায় যে যাচ্ছেই না, তাদের মধ্যে যে নাই এমন তো না, কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে, এই বিষয়টা কেমন হচ্ছে? সেটাই তো আমি বললাম যে সমন্বয় করে আপনাকে সব কভার করতে হবে, কোনো জায়গা বাদ রাখা যাবে না। কারণ আমাকে তো সেই চেষ্টাটা করতে হবে যে আমার যাতে কোনো জায়গায় ভেজাল এক জিনিস সমন্বয় আসেনি কেন, এতদিনেও সমন্বয় আসেনি কেন? এটা আমার চেয়ে ভালো বলবেন মাহবুব ভাই, তো ছিলেন, আমলা ছিলেন, আমরা তো শিক্ষক গবেষক। কেন সমন্বয় হয় না সেটা আমিও জানি কিছুটা, আমার চেয়ে ভালো মাহবুব ভাই জানেন। আমরা তাহলে মাহবুব কবির আপনার কাছ থেকেই ছোট করে শুনি, আমাদের বিরতি নেওয়ার আগে আমরা ছোট করে একটু আপনার কাছ থেকে শুনি। কেন সমন্বয় হচ্ছে? কয় মিনিট আছে আমার সময়? আমরা 2 মিনিটের মতো বিরতির আগে সময় পাবো। জি, পরে আবারও পাবো আমরা 2 মিনিটের। ও আচ্ছা, পরে পাবো। তাহলে আমি, হ্যাঁ, দুঃখ প্রকাশ করছি মামুন ভাই, আপনি আগে গেছেন, আমি পরে।
আমি থাকতে কীটনাশক করা হয়েছে, আবার আমি বের হওয়ার পরেও কীটনাশক করা হয়েছে। এবং এর প্রেক্ষিতে একটা চিঠি রেডি করা হয়েছিল, খাদ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল কীটনাশকে হেভি মেটাল সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করার জন্য। এই চিঠিটা নীতিমালা প্রণয়ন করার জন্য দেওয়া হয়েছিল ডিএই, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, এবং পিটাক, পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটিকে। পিটাক এবং ডিএইতে আর 4 বছর ধরে চিঠিটা পড়ে আছে। 4 বছর ধরে চিঠিটা পড়ে আছে, কোনো নীতিমালা হয়নি, এবং আদৌ হবে বলে আমি বিশ্বাস করি না, যে কোনোদিন হবে না, নেভার এভার। এবার ফিরে আসি। না, 4 বছর আমি বহু চেষ্টা করেছি, ওখানে কেউ হাত দেয় না, কারণ নীতিমালা করতে গেলে চাইনিজের রদ্দিমার্কা মালগুলা কম দামে আনা যাবে না, ব্যবসা হবে না। এখানে বহু কিছু আছে। তো এখন কথা হচ্ছে যে এই যে আমাদের যে একটা কথা বলি, যে সমন্বয়ের কথা বললেন মামুন ভাই, সমন্বয় এবং মোবাইল কোর্টের কথা বললেন। সারা পৃথিবীতে ফুড সেফটি অথরিটি চলে তাদের নিজস্ব লোকবলের ক্ষমতায়নের মাধ্যমে, নট মোবাইল কোর্টের মাধ্যমে। পৃথিবীর কোন দেশে মোবাইল কোর্ট নির্ভর ফুড সেফটি অথরিটি নেই এক্সেপ্ট বাংলাদেশ। শুধুমাত্র আমাদেরকে চলতে হয় মোবাইল কোর্টের উপর ভিত্তি করে, মামলার উপর। মামলা করে কখনো ফুড সেফটি নিশ্চিত করা যাবে না। প্রত্যেকটা কর্মকর্তাকে ক্ষমতায়ন করতে হবে ফুড সেফটি অথরিটি, আরো হিউজ পরিমাণে লোক নিয়োগ দিতে হবে, উপজেলা পর্যায় পর্যন্ত থাকতে হবে, এবং তাদের জরিমানা, দোকান সিলগালা করা। ফুড সেফটি, সারা পৃথিবীর ফুড সেফটি অথরিটির কর্মকর্তা কর্মচারীদেরকে দেখলে লোক ভয় পায়। আর আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা চলি মোবাইল কোর্টের উপর ভিত্তি করে। এই একটা বড় সমস্যা, যেটা কোনোদিন ফুড সেফটি নিশ্চিত হবে না এই সমস্যাটা দূর না করলে, ক্ষমতায়ন না হলে। আর একটা কথা বলি, সারা পৃথিবীর ফুড সেফটি অথরিটি আন্ডার দি মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে ফুড সেফটি অথরিটি থাকে সারা পৃথিবীতে, বা বরঞ্চ স্বাধীনভাবে কোনো সংস্থা থাকতে পারে। দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের ফুড সেফটি অথরিটি খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে, যারা গম, চাল এবং সাইলো নিয়ে কাজ করে, তাদের আন্ডারে দেওয়া হয়েছে ফুড সেফটি অথরিটি। এটা পুরোটাই স্বাস্থ্যের উপর নির্ভরশীল, সারা পৃথিবীতে তাই, ইভেন সব জায়গায়। তো আমরা খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে, আমরা চলি মোবাইল কোর্টের উপরে। আমাদের আইন একটা সংশোধন করে দিয়ে এসেছিলাম আমরা, খুব ক্ষমতায়ন, এই ক্ষমতায়ন করে এই আইনটা পড়ে আছে মন্ত্রণালয়ে, খাদ্য মন্ত্রণালয়ে, শুনলাম গত 2 বছর ধরে পড়ে আছে। তাহলে ফুড সেফটি বাংলাদেশে কিভাবে নিশ্চিত হবে? 10% বলেন, 20% বলেন, আপনি টেস্টও করছেন না, টেস্টের কার্যকারিতাও করছেন না, রুট কজও বের করছেন না। তাহলে আমি বলবো 10% না, 90% খাদ্যে ভেজাল আছে। আমাকে আপনারা এখন চ্যালেঞ্জ দেন, আমাকে টেস্ট করেন, টেস্ট করে প্রমাণ করে দেন যে 10% ভেজাল আছে, 90% নেই। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আসলে কিভাবে কাজ করছে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে, এই বিষয়ে আমরা শুনবো বিরতির পরে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর ইকবাল রউফ, আপনার কাছ থেকে শুনবো যে আমরা এই যে খাদ্যের নিশ্চিতকরণ, নিরাপদ খাদ্য কিভাবে কাজ করছে সে বিষয়গুলো শুনবো। তার আগে আমি একটু জানতে চাই যে আসলে চ্যালেঞ্জগুলো কিরকম থাকে নিশ্চিতকরণের চ্যালেঞ্জ তো ক্ষেত্রে। অনেকগুলো। চ্যালেঞ্জ হলো যে প্রথমে আপনাকে ভাবতে হবে যে আমার দেশে একটা ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রতিষ্ঠা করতে হবে বেসড অন সায়েন্স। ঠিক আছে, এখন এই জিনিসটা করতে পারলে, ওই ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারলে অটোমেটিক আমাদের কাজগুলি পর্যায়ক্রমে হতে থাকবে। মাহবুব ভাই যেটা বললেন যে টেস্ট করে আমাকে নিশ্চিত করেন, এটা হলো প্রধান দায়িত্ব, যে আমাকে বলতে হবে যে কারেন্ট সিচুয়েশন কি, এবং সেটা করতে হলে আমাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে প্রায়োরিটি বেসে। আমি মাহবুব ভাইকে ধন্যবাদ জানাই যে আমাদের খাবারের প্রায়োরিটি, আমরা মাছ, ভাত, শাক, সবজি প্রতিদিন খাচ্ছি, সেটা আমার সবার আগে সেভ করতে হবে। চকলেট, ক্যান্ডি, পেস্ট্রি এগুলি আমরা প্রতিদিন খাই না। হ্যাঁ, তো কারণ আমার হেলথ রিস্কটা ডিপেন্ড করছে আমি কোন খাবার সবচেয়ে বেশি খাচ্ছি, প্রতিদিন খাচ্ছি, কারণ এই রিস্কটা কিন্তু ওইটার সাথে জড়িত। সুতরাং এটা করতে হইলে যে একটা পরিকল্পনা নেওয়া দরকার, নিতে হবে, তার জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্ব।
যে আমি প্রায়োরিটি বেসিসে, আমরা দেখেছি এর আগেও বিভিন্ন বিদেশের যে সাকসেসফুল যে অথরিটিগুলো, তারা প্রতি বছরে একটা করে প্ল্যান থাকে তাদের। আমরা এই বছরে এই 3টা প্রজেক্ট নিব, দুধ দেখব, সবজি দেখব, কিংবা দেখব, কারণ একসাথে কোনোদিনও সম্ভব নয়, এটাকে পর্যায়ক্রমে যাইতে হবে। এবং আমরা সবসময়ই বলি যে মেক দ্য প্রায়োরিটি ফার্স্ট, প্রায়োরিটি অনুযায়ী একে একে আগাতে হবে এক জিনিস, এবং সেটাও যে ওইভাবে আপনার যথেষ্ট পরিমাণে স্যাম্পল নিয়ে ভালো ল্যাব থেকে ক্রস চেক করে আগে বলতে হবে যে হোয়াট দিস ইজ দ্য সিচুয়েশন, দেন ইউ হ্যাভ টু আগে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, করে না তো আপনি সলিউশনে যাবেন। তো এটা হয়ে গেল। আরেকটা যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে বললেন যে আন্তঃ মন্ত্রণালয় সমন্বয়, বড় চ্যালেঞ্জ এটা আমার কাছে ওখানে অনুভূত হয়েছে। এইটার জন্য আমরা সবসময় বলেছি ফুড সেফটি অথরিটি আইন অনুযায়ী, আইনে যেটা বলা আছে সেই অনুযায়ী কিন্তু কারো কোনো অধীনে থাকার কথা না। ইট শুড বি এ ইন্ডিপেন্ডেন্ট ফ্রি অথরিটি। সুতরাং এটা যদি কোনো মন্ত্রণালয়ের আন্ডারে যায় তাহলে তো সে তো স্বাধীনভাবে কাজ করতে পারবে না। ইট শুড গো টু, ওই যেটা বললেন কমিশন, একটা স্বাধীন একটা কিছুতে যাইতে হবে, তবে এটা স্বাধীনভাবে কাজ করতে পারবে। এবং সবাইকে, যেমন এখানে বলাই আছে কিছু কিছু ধারায় যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে কোনো ধরনের নির্দেশ দিলে যে কোনো মন্ত্রণালয় সেটা মানতে বাধ্য থাকিবে। এইখানে চ্যালেঞ্জ আছে আমাদের টেস্টিং ফ্যাসিলিটি, চ্যালেঞ্জ আছে আমাদের ল্যাবরেটরি, চ্যালেঞ্জ আছে আমাদের অ্যাওয়ারনেস, সব কিছুতেই কম বেশি চ্যালেঞ্জ আছে। তো এর জন্য হ্যাঁ ডেফিনেটলি 10 বছরের কাছাকাছি হয়ে গেল, সময়ও লাগে, কিন্তু আমার মনে হয় যে এই কাজগুলি শুরু করা উচিত একটা প্ল্যান করে। আমার সবচেয়ে প্রায়োরিটি কি, আমার প্রায়োরিটি আমার খাবারের অবস্থা কি সেটা জানানো জনগণকে। জি, মাহবুব কবির, আপনার কাছ থেকে আমরা শুনবো, এই যে আমরা দিনের পর দিন অনিশ্চিত সেই খাবার খাচ্ছি, তারপরে নিরাপদ না জেনেও আমরা গ্রহণ করছি, তাহলে আমরা আমাদের ভবিষ্যতের জন্য কি রেখে যাচ্ছি, আসলে এই বিষয়টি শুনবো। আতঙ্ক, ভয় এবং আতঙ্ক রেখে যাচ্ছি। সরি, এখন আমি একটু আগে থেকে বলি। তো এই যে কীটনাশকের কথা আমি বারে আসছি, কারণ এটা নিয়ে একটা রিসার্চ পেপার লিখতে পারবো। তো কীটনাশক ডিটেক্ট হলো এবং কীটনাশক জমিতে যাচ্ছে, আপনি মাটি টেস্ট করেন, আমার কাছে মাটি টেস্টের রেজাল্ট আছে, এটাও ফুড সেফটি অথরিটির করা দরকার। মাটিতেও হেভি মেটাল আছে, যে মাটি টেস্ট করা হয়েছে হেভি মেটাল দেখা যাচ্ছে। সব জায়গায় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট নেই, আপনি রংপুরে ইন্ডাস্ট্রি নেই, কুড়িগ্রামে নেই, লালমনিরহাটে নেই, বাংলাদেশের সব জেলায় ইন্ডাস্ট্রি নেই। তো সেখানেও আপনি টেস্ট করেন হেভি মেটাল পাবেন। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওই সব জায়গায় যাচ্ছে না, সারা বাংলাদেশে যাচ্ছে কি কীটনাশক। এখন তাহলে কীটনাশককে আমাকে পরিশুদ্ধ করতে হবে বা একটা ব্যবস্থা করতে হবে, যেহেতু ভালো কীটনাশকও আছে বাংলাদেশে। এখন এই কীটনাশকের কাজটাও কিন্তু ফুড সেফটি অথরিটি যদি বলে যে, কারণ এটা ট্রেসেবিলিটি আইনে দায়িত্ব দেওয়া আছে, কীটনাশকটা ঠিক করার দায়িত্ব, এইটাকে নিয়ন্ত্রণ করা, সবকিছু করার দায়িত্ব কিন্তু ফুড সেফটি অথরিটি যদি বলে এটার দায়িত্ব ডিএই, এই যে ঠেলাঠেলি করে আবার যদি ফাইল চালাচালি করে যে দায়িত্ব ওদের, তাহলে আর দুর্ভাগ্য ছাড়া আমাদের আর কিছুই নয়, কিছুই আমরা পাবো না। আরেকটা কথা বলি, যেটা মামুন ভাই বললেন, আমিও আগে বলেছি, এই যে কোঅর্ডিনেশন বা এটা স্বাধীন সংস্থা হিসেবে থাকতে হবে, স্বাধীন সংস্থা হিসাবে। দুর্ভাগ্য যে আমাকে মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল ও সব টেস্ট করব এবং রিপোর্ট মন্ত্রণালয়ে দিতে হবে। আমি বলেছিলাম একটা রিপোর্টও দেব না, একটা রিপোর্টও দেয়া যাবে না, কারণ আমরা অথরিটি, আমরা কারো কথা শুনতে বাধ্য নই। তাহলে স্বাধীন সংস্থা, একটা কমিশন বা স্বাধীন সংস্থা বা বড়জোর প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্ডারে নেয়া। এবং আর একটা বড় সমস্যা বলি, যেহেতু 16-17টা সংস্থাকে নিয়ন্ত্রণ করতে হয় বা তাকে নির্দেশ প্রদান করতে হয়, বলা আছে ফুড সেফটি অথরিটি কোন নির্দেশ প্রদান করলে সেটা মানতে বাধ্য। সমস্যা হচ্ছে ফুড সেফটি অথরিটির চেয়ারম্যান হচ্ছে এডিশনাল সেক্রেটারি র্যাঙ্ক, অতিরিক্ত সচিব র্যাঙ্ক। আর 16-17টা সংস্থার ম্যাক্সিমাম প্রধান, চেয়ারম্যান বা ডিজি তারা হচ্ছেন গ্রেড 1, মানে এক ধাপ উপরে। এইটা কোনোদিনই কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত ফুড সেফটি অথরিটির এই সর্বোচ্চ পদের মর্যাদা উপরে না দেয়া হয়। গ্রেড 1 করতে হবে অথবা সচিব র্যাঙ্কের করতে হবে, কমিশন করে, যেটাই করা হোক। জি, আসলে আমাদের এই নিরাপদ খাদ্য মানে মৌলিক এই অধিকারটি নিশ্চিত করার জন্য আমাদের অনেক বেশি জরুরি ভিত্তিতে সেটাকে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মাহবুব কবির এবং ইকবাল রউফ, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের সকলের জন্য
খুব শীঘ্রই নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। সকলে ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদ থাকবেন। শুভরাত্রি।